সর্বজনীন পেনশন স্কিমকে সত্যি সত্যি সর্বজনীন সবার জন্য করা, সবার জন্য সুরক্ষা, এই যে আস্থার জায়গা, 42 বছর পরে টাকা পাবো কিনা, নাকি টাকাটা বা লোন নিতে গেলে পাবো কিনা, অনেক রকম প্রশ্ন আছে। বা 75 বছর বয়স নিয়ে তো অনেক কথা, যে নমিনি যদি 75 বছর বয়সের পরেও বেঁচে থাকেন আরও 10 বছর বা 5 বছর, তাহলে উনি পাবেন না। এই জায়গাগুলো নিয়ে কি কিছু করার সুযোগ আছে? হ্যাঁ, আমি মনে করি যে বাংলাদেশে প্রায় সব রকমের নীতি কিন্তু পরিবর্তনশীল। সংবিধানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেখানে আসলে সংসদের যে এখানে ভোট লাগে বা অন্য কোনো ধরনের স্পেশাল ব্যবস্থা নিতে হয়, কিন্তু আমি মনে করি যে অন্য যে কোনো ধরনের নীতি আসলে পরিবর্তন করাটা ভালো। বিশেষ করে যে যারা সুবিধাভোগী তাদের কথা মাথায় রেখে যে সমস্যাগুলো উঠে আসছে, চিহ্নিত করা হচ্ছে, এগুলো কিন্তু ছোটোখাটো কোনো সমস্যা নয়, এগুলো বড় বড় সমস্যা। এবং বড় বড় সমস্যা বললেই কিন্তু আসলে এই মাননীয় শিক্ষকেরা তারা কিন্তু আন্দোলনে চলে গেছেন। তা আমি মনে করি যে এই এখনই সুযোগ, যে মাত্র যেহেতু আলাপ আলোচনা শুরু হয়েছে, এত বড় কিন্তু এই ধরনের যে রেজিস্ট্যান্স সেটা ছিল না। তো এখন এই যে সমস্যাগুলো তৈরি হলো, তো সেইটিকে মাথায় রেখে এবং একই সঙ্গে আমি মনে করি যে এক্ষুনি আসলে এই যে কর্তৃপক্ষ, তাদের উচিত হলো যে সবার সাথে ডায়ালগের ব্যবস্থা করা। বিশেষ করে যারা স্টেক হোল্ডার রয়েছেন, শুধুমাত্র কিন্তু শিক্ষক নন, এখানে গবেষক রয়েছেন। বিশেষ করে যে যে প্রতিষ্ঠানগুলো, যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার মধ্যে অনেক গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, বিআইডিএস রয়েছে, বিআইএসএস রয়েছে। আবার বয়সের ক্ষেত্রেও যেটা রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 65, আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিআইডিএস এর গবেষকদের জন্য 65 বছর। আবার জুডিশিয়াল সার্ভিসের কথা যদি ধরি, তাহলে সেখানেও কিন্তু আলাদা বয়সের একটা বিষয় রয়েছে। তার মনে করি যে এই বয়স একটা বিষয়, নমিনি একটা বিষয়, তারপরে এখান থেকে কিছু অনিশ্চয়তাও রয়েছে আর কি। যে আবার এই যে সুযোগ সুবিধার ক্ষেত্রে যে এককালীন টাকাটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। বিশেষ করে যে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 80 লাখ টাকা পেতেন এককালীন, সেটা পাবেন না। এবং এই বিষয়টা শুধু বিশ্ববিদ্যালয় নয়, বরং এই যে সমস্ত স্বায়ত্তশাসিত অন্য সংস্থা রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান, সেগুলোরও কিন্তু অনেকের ক্ষেত্রে এগুলো রয়েছে এবং হঠাৎ করে সেগুলো নাই হয়ে যাবে। তো এবং ওই সময় টাকার ভ্যালু কতটুকু হবে, তো সেগুলো নিয়েও চিন্তা আছে। এবং আরেকটা বিষয় একটু বোধহয় ধোঁয়াশা রয়েছে, সেটি হলো যে আসলে বেনিফিটের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আসলে একটা রেঞ্জ বলা হয়েছে যে আনুমানিকভাবেই হয়তো এত টাকা পাবেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি যে ব্যাংকে কিন্তু সুদের হার আগে 9% ছিল, এখন প্রায় 16% হয়ে গেছে। হ্যাঁ, তো এখন সেই হিসেবে অ্যাডজাস্টমেন্টগুলোও হচ্ছে কিনা সেটাও কিন্তু বলা নেই। মূল্যস্ফীতি কথা বলা নেই। মুদ্রাস্ফীতি গিয়ে 42 বছর পরে এই টাকার আসলে এখনকার মানদণ্ডে কত টাকা হবে সেটা। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আর আগামী 42 বছর পরে কিন্তু বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, এবং তখনকার যে কমপ্লায়েন্সগুলো আছে, তখনকার যে সোশ্যাল বেনিফিটগুলো আছে, সেগুলোর রূপরেখা কেমন হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে অন্তত একটা যদি ফরওয়ার্ড লুকিং একটা প্রজেকশন দেওয়া হতো, যে না ঠিক আছে এই সময় পরে আসলে আমাদের রিটার্নগুলো এরকম হবে আর কি, যে পুরো যে টাকাগুলো জমা হচ্ছে এই পেনশন স্কিমে। তো সব মিলিয়ে একটা যদি ইতিবাচক, এটা সুন্দর যদি একটা দৃষ্টিভঙ্গি বা এটা রূপরেখা প্রণয়ন করা যেত এই পুরো পেনশন স্কিম নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে এই অবস্থাগুলো তৈরি হতো না। আমি মনে করি যে সমস্যাগুলো অনেক বেশি, এবং সমস্যার যে ভয়াবহতা সেটাও আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কম নয়। ছোটোখাটো হলে কিন্তু এই বিষয়গুলো হতো না। প্রত্যেকটা জিনিসকেই আমলে নিতে হবে, নিয়ে আসলে এই কর্তৃপক্ষের উচিত এখনই আসলে বৃহত্তর জাতীয় পর্যায়ে সংলাপের আলোচনা করা, আয়োজন করা, এবং সবার সাথে বসতে হবে, প্রত্যেকটা সংস্থার সঙ্গে বসতে হবে আলাদা করে, এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনতে হবে। এবং এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে প্রাইভেট সেক্টর, যাদেরকে মানে দিয়ে এই প্রোগ্রামটা শুরু হলো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। এই সবার সাথে আলোচনা যখন করা হবে, তখনই কিন্তু একটা ন্যাশনাল ওনারশিপ হবে, সবাই এটাকে ওন করবেন, এবং স্বস্তির সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং আত্মমর্যাদা নিয়ে যাতে এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। এই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেটা আসলে তাদের জন্য করা হলো, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পুরো প্রকল্পটা টেকসই হবে, এবং এটা নিয়ে তখন কোনো কথা উঠবে না। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড সেটা অনুসরণ করা উচিত। বিশেষ করে যে ওয়েলফেয়ার স্টেটগুলো রয়েছে, নর্ডিক কান্ট্রিগুলো রয়েছে, এবং অন্যান্য যেগুলো রয়েছে, তাদের আসলে এই অভিজ্ঞতাটা কি সেটাও একটু নেওয়া যায়। এবং সেখানে অনেক কিছু রয়েছে যেখানে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এমন অনেক রকম কথাবার্তা উঠছে যে আসলে টাকাটা ঠিকমতো পাবেন কিনা, আসলে তারা বারবার ঘুরবেন কিনা বিভিন্ন সংস্থার কাছে। তো এখন আজকাল তো মোবাইলের মাধ্যমে অনেক টাকা পয়সা দেওয়া হচ্ছে, তো সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাবে যখন ম্যাচিউর করবে, সুতরাং তখন এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। এবং এটা আসলে প্রচার দরকার, এবং একই সঙ্গে আমি মনে করি যে এক্ষুনি আসলে আলোচনা শুরু করা উচিত, ডায়ালগ শুরু করা উচিত, করলে তখন এই সমস্যাগুলোকে সামনে নিয়ে তখন এটা মেজর অ্যাক্টিভিশন দরকার। এটা যদি সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি দিন চালানো যাবে না, এবং এই মানুষগুলো কিন্তু তখন রিলাক্টেন্ট থাকবে, তখন কিন্তু স্কিমের মধ্যে আসবে না। আমি মনে করি যে যেহেতু কথাবার্তা আসছে, এখনই সুযোগ, এখনই এটাকে আসলে সমাধান করতে হবে।